বন্ধুদের সঙ্গে আনন্দ করতে গিয়ে হঠাৎ একে একে সবাই নিখোঁজ হতে শুরু করলো। কেউ জানে না তারা কোথায় যাচ্ছে, কিন্তু প্রতিবার নিখোঁজ হওয়ার আগে শোনা যাচ্ছে ভয়ঙ্কর এক শব্দ। আর যখন সত্যিটা সামনে আসে তখন জানা যায় এই সব কিছুর পেছনে রয়েছে 3 বছর আগের এক ভয়ঙ্কর ঘটনা। তো আজকের ভিডিওতে জানবো রহস্যময় এই ভয়ঙ্কর ঘটনার গল্প। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। গল্পের শুরুতেই আমরা সাকিকে দেখতে পাই। সে ভীষণ খুশি ছিল, কারণ তার জীবন নতুনভাবে শুরু হতে যাচ্ছে। কিন্তু হঠাৎ তার দেখা হয় ছোটবেলার এক বন্ধুর মায়ের সঙ্গে। সেই বন্ধুটির নাম ছিল ইউকি। 3 বছর আগে ইউকি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ইউকির মা সাকিকে একটি বিখ্যাত পার্কের কয়েকটি টিকিট দেন। সাকির টিকিটগুলো বন্ধুদের দেখাতে সবাই আনন্দে মেতে ওঠে। তবে তাদের একজন জানায় এই পার্কে 3টি ভয়ঙ্কর অভিশাপ রয়েছে। প্রথম অভিশাপটি একটি ভৌতিক বাড়িকে ঘিরে। সেই বাড়ির দরজায় 3বার কড়া নাড়লে একটি অদৃশ্য শক্তি মানুষকে ভেতরে টেনে নেয়। দ্বিতীয় অভিশাপটি একটি আয়নাঘরের। সেখানকার একটি আয়নায় নাকি একটি অদৃশ্য আত্মা বাস করে। কেউ সেই আয়নার দিকে তাকালে আত্মাটি তাকে তাড়া করতে শুরু করে। আর তৃতীয় অভিশাপটি একটি ঘন্টাকে ঘিরে। সেই ঘন্টার শব্দ যে শুনবে সে নাকি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। মেয়েরা অবশ্য এসব কথা শুনে ভয় পাওয়ার বদলে হাসাহাসি করে। তাদের কাছে সবকিছুই গুজব মনে হয়। এরপর তারা পার্কে পৌঁছে প্রথমে সেই ভৌতিক বাড়িটির সামনে যায়। তাদের বন্ধুটি আবারও তাদের সাবধান করে, কিন্তু রোমাঞ্চের কারণে কেউ তার কথা শুনে না। তারা বাড়িটির দরজায় 3বার কড়া নাড়ে। কিছুই না ঘটায় সবাই হাসতে শুরু করে। ঠিক তখন একজন কর্মচারী বেরিয়ে এসে জিজ্ঞেস করে, আপনাদের কি কিছু দরকার? মেয়েরা কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু দরজায় কড়া নাড়া মেয়েটি হঠাৎ পেছন থেকে অদ্ভুত একটি শব্দ শুনতে পায়। সেই শব্দ শুনে তার মনে 3 বছর আগের কিছু স্মৃতি ফিরে আসে। একটি অদৃশ্য শক্তি মেয়েটিকে দরজার ভেতরে টেনে নেয়। এরপর আরেকজন মেয়েও নিখোঁজ হয়ে যায়। এদিকে সাকি ওয়াশরুমে গিয়ে তার ব্যাগের ভেতর একটি ছবি দেখতে পায়। ছবিটার উপর রক্ত লেগেছিল, আর সেই রক্ত ছিল নিখোঁজ হয়ে যাওয়া মেয়েটির। তখন সাকি বুঝতে পারে এতক্ষণ যে অভিশাপ নিয়ে তারা হাসছিল সেটা হয়তো সত্যিই কাজ করছে। সে দ্রুত তার বন্ধুকে ফোন করে। ফোনের উপাস থেকে শুধু একটি কথা শোনা যায়, আমাকে বাঁচাও। এই কথা শুনে সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে। অবশেষে তারা তাকে সেই ভৌতিক বাড়ির ভেতরে খুঁজে পায়, কিন্তু তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। তার সব চুল ছিল এলোমেলো, চোখ ছিল পুরাই লাল, এবং মুখেও ছিল রক্ত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে অদ্ভুতভাবে কথা বলছিল। মেয়েরা আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে। তাদের একজন আরো কিছুটা দূরে চলে যায়। ঠিক তখন একটি দরজা খুলে যায়। সেখান থেকে ভাম্পায়ারের মতো দেখতে একটি পুতুল বেরিয়ে এসে তার পথ আটকে দেয়। পুতুলটির মুখে ছিল টাটকা রক্ত, আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো পুতুলটি কথা বলতে পারে। মেয়েটি তার সঙ্গে কথা বলতেই পুতুলটি অদ্ভুত একটি শব্দ বাজাতে শুরু করে। শব্দটি তাকে সম্মোহিত করার চেষ্টা করছিল। মেয়েটি কান চেপে ধরে। ঠিক তখনই তার বন্ধুরা এসে তাকে উদ্ধার করে। এরপর সবাই আবার হটন ম্যানশনের সামনে ফিরে যায়। সাকি মনে করে তাদের বন্ধুকে এভাবে ফেলে যাওয়া ঠিক হবে না, কিন্তু যা ঘটেছে তাতে সাকিও ভয় পেয়ে যায়। সে সবাইকে বলে, দয়া করে আমরা এখান থেকে চলে যাই। সবাই এগিয়ে যেতে শুরু করলে সাকি একটি সন্দেহের কথা জানায়। সে বলে, আমার মনে হয় না ম্যানশনের ভেতরে আমরা যাকে দেখেছি সে আসলে আমাদের বন্ধু ছিল। তখন আরেকজন বলে, আমি তোমাদের আগেই বলেছিলাম আমরা এই পার্কে আসবো না, এটা একটি অভিশপ্ত পার্ক। সাকি তাকে শান্ত করে বলে, এসব এখন বাদ দাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বন্ধুকে খুঁজে বের করা। কিন্তু এমি আর সেখানে থাকতে চায় না। সে সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে তাকে এসে নিয়ে যেতে বলে। অন্যদিকে সাকি আর বাকি মেয়েরা তাদের নিখোঁজ বন্ধুকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা এবার মিরর হাউসের সামনে পৌঁছে যায়। অভিশাপ সম্পর্কে জানা মেয়েটি আবারও সাকিকে সাবধান করে বলে, সাকি দয়া করে ভেতরে যেও না, এই জায়গাটাও অভিশপ্ত। কিন্তু সাকি আর তার বন্ধুরা এবারও তার কথা শুনে না। তারা মিরর হাউসের ভিতরে ঢুকে পড়ে, আর সেখানেই তারা এমন একটি সত্যের মুখোমুখি হয় যা পুরো ঘটনাকে আরো ভয়ঙ্কর করে তোলে।
অবশেষে তারা তাদের নিখোঁজ বন্ধুকে দেখতে পায়, কিন্তু ভালোভাবে তাকাতেই তারা বুঝতে পারে সেখানে আসলে তারা ছাড়া আর কেউ নেই। তারা যাকে দেখেছিল সে কোনো মানুষ ছিল না, সে ছিল একটি অদৃশ্য আত্মা। আর একটু পরে তারা বুঝতে পারে সেই আত্মাটি আসলে ইউকির। ইউকি সেই বন্ধু যে 3 বছর আগে এই পার্কে নিখোঁজ হয়েছিল। এটা জানার পর মেয়েদের ভয় আরো বেড়ে যায়। সাকি তার বন্ধুকে নিয়ে দ্রুত মিরর হাউসের বাইরে বেরিয়ে আসে। এরপর তারা অভিশাপ সম্পর্কে জানা মেয়েটিকে পুরো ঘটনা খুলে বলে। ঘটনাটি শুনে মেয়েটি তাদের উপর রেগে যায়। সে বলে, তোমরা আমার কোনো কথাই শুনতে চাওনি, আর এখন আমাদের উপর আরো বড় একটা অভিশাপ ডেকে এনেছো। এরপর সে জানায় 3 বছর আগে এই পার্কে এমন কোনো অভিশাপ ছিল না, তাহলে এখন এই নতুন অভিশাপগুলো কেন দেখা দিয়েছে? এই প্রশ্নের উত্তর জানতে গল্প চলে যায় 3 বছর আগের সময়ে। তখন আমরা জানতে পারি এই মেয়েরা সবাই অনেক বছর ধরে বন্ধু ছিল। তারা একই স্কুলে পড়তো। তাদের শেষ বছরের ক্লাসে ইউকিও ছিল, কিন্তু ইউকি সব সময় সবার থেকে আলাদা থাকতো। সে কারোর সঙ্গে খুব একটা কথা বলতো না, তবুও তার ইচ্ছে ছিল বন্ধুদের সঙ্গে মিশতে, কিন্তু কেউ তাকে নিজেদের দলে নিতে চাইতো না। একদিন স্কুলের সবাই ঘুরতে এই পার্কে আসে। সেই সময় পার্কে শুধু একটি অভিশাপের কথাই প্রচলিত ছিল, সেটি ছিল ভৌতিক বাড়ির অভিশাপ। মেয়েরা ইউকিকে একটি চ্যালেঞ্জ দেয়। তারা বলে, তুমি যদি ওই ভৌতিক বাড়ির দরজায় 3 বার কড়া নাড়ো আর পুরো ঘটনাটি একটি ভিডিও বানাও, তাহলে আমরা সবাই তোমাকে আমাদের দলে নেব। ইউকি বন্ধু পাওয়ার জন্য মরিয়া ছিল, তাই সে চ্যালেঞ্জটি গ্রহণ করে। কিন্তু এরপরই ঘটে ভয়ঙ্কর ঘটনা। ইউকি ভৌতিক বাড়িটির কাছে যায় আর সেখানেই সে নিখোঁজ হয়ে যায়। এরপর মেয়েরা সবাই মিলে ইউকির নিখোঁজ হওয়ার সত্যিটা সবার কাছ থেকে লুকিয়ে রাখে। তারা চেয়েছিল কেউ যেন ইউকির নিখোঁজ হওয়ার জন্য তাদের দায়ী না করে। এরপর গল্প বর্তমানে ফিরে আসে। সাকি তখন অভিশাপ সম্পর্কে জানা মেয়েটিকে বলে, তুমি যদি অভিশাপ সম্পর্কে এত কিছু জানো, তাহলে নিশ্চয়ই এটা কিভাবে ভাঙতে হয় সেটাও জানো। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল, তখন সবাই পার্ক থেকে বেরিয়ে আসতে শুরু করে, কিন্তু অভিশাপ ভাঙার উপায় বের করার আগেই হঠাৎ সেই মেয়েটি নিখোঁজ হয়ে যায়। সাকি আর তার বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে নিখোঁজ মেয়েটি হঠাৎ নিজেকে মিরর হাউসের সামনে দেখতে পায়। সে মনে করার চেষ্টা করে কিছুক্ষণ আগেও তো সে তার বন্ধুদের সঙ্গে ছিল, তাহলে এখন সে আবার এখানে কিভাবে চলে এলো? তখনই তার মনে হয় অভিশাপ এবার তাকে অনুসরণ করছে, আর হয়তো তাকে মেরে ফেলতেই চাইছে। সে দ্রুত ফোন বের করে অভিশাপ থেকে বাঁচার উপায় খুঁজতে থাকে। অবশেষে সে একটি উপায় খুঁজে পায়। অভিশাপ থেকে বাঁচতে হলে তাকে মেরি গো রাউন্ডে বসে থাকতে হবে। মেরি গো রাউন্ড একটি ঘুরন্ত দোলনা, আর সকাল হওয়া পর্যন্ত তাকে সেখানেই টিকে থাকতে হবে। কিন্তু সে কিছু করার আগেই ইউকির অদৃশ্য আত্মা তার সামনে হাজির হয়। আত্মাটি তার উপর আক্রমণ করে। আক্রমণের সময় তার ফোনটি মাটিতে পড়ে যায়। এদিকে সাকি আর তার বন্ধুরা তাকে খুঁজতে থাকে। খুঁজতে গিয়ে তারা তার ফোনটি পেয়ে যায়। ফোনের ভেতরে ছিল তাদের জন্য তৈরি করা একটি ভিডিও। ভিডিওতে মেয়েটি জানিয়েছিল মেরি গো রাউন্ডে সকাল পর্যন্ত বসে থাকলে অভিশাপ থেকে বাঁচা যাবে। কিন্তু ভিডিওতে তারা আরো একটি ভয়ঙ্কর বিষয় দেখতে পায়। ইউকির অদৃশ্য আত্মা মেয়েটির পিছনে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তখন সাকি আর তার বন্ধুরা বুঝতে পারে তাদের বন্ধুটি আর সেখানে নেই। এখন তাদের নিজেদেরও এই অভিশাপ থেকে বাঁচতে হবে। তারা মেরি গো রাউন্ড চালু করতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে মেরি গো রাউন্ডের মূল সুইচ বন্ধ, আর পার্কের অন্য মূল সুইচগুলা কোথায় আছে সেটাও তারা জানে না। তাই তারা সুইচগুলা খুঁজতে শুরু করে। একসময় তারা একটি সুইচ খুঁজে পায় এবং সেটি চালু করে। ঠিক তখনই তারা অন্য একটি মেরি গো রাউন্ডের শব্দ শুনতে পায়। শব্দের দিকে এগিয়ে গিয়ে তারা একটি ছোট মেরি গো রাউন্ড দেখতে পায়। সেটি নিজে থেকেই ঘুরছিল। কাছে গিয়ে তারা আরো ভয়ঙ্কর একটি জিনিস দেখতে পায়। সেখানে ইউকির হাতের একটি লেখা ছিল। লেখাটি ছিল, যারা আমার সঙ্গে অন্যায় করেছে আমি অবশ্যই তাদের প্রতিশোধ নেব। লেখার পাশে ছিল তাদের ক্লাসের সেই সব মেয়েদের ছবি যারা ইউকিকে সেই চ্যালেঞ্জ নিতে বাধ্য করেছিল। ছবিগুলো দেখে সাকি আরো ভয় পেয়ে যায়। ছবিতে তাদের প্রায় সবার মুখই ছিল বিকৃত, শুধু সাকির মুখটি স্বাভাবিক ছিল। সাকি তখন মনে করে হয়তো সে ইউকির বন্ধু ছিল বলেই ইউকি তার উপর অভিশাপ দেয়নি।
কিন্তু একটু দূরে সাকি আরেকটি লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল, আমার বাবা মা আমার সঙ্গে আছেন। লেখাটি দেখে সাকির কাছে বিষয়টি অদ্ভুত মনে হয়। সে উপরের দিকে তাকাতেই দুটি মৃতদেহ দেখতে পায়। ভয়ে সাকি তাদের উপর থেকে কাপড় সরিয়ে নেয়। আর তখনই সে বুঝতে পারে এই দুজন আসলে ইউকির বাবা মা। সাকি কিছু করার আগে ইউকির আত্মা আবার তাদের সামনে হাজির হয়। সে তাদের অনুসরণ করতে শুরু করে। ইউকির আত্মাকে দেখে দুই মেয়ে ভয় পেয়ে ঘর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শুধু সাকি ঘর থেকে বের হতে পারে। অন্য মেয়েটিকে ইউকির আত্মা আবার ঘরের ভেতরে টেনে নেয়। এরপর দরজাটি বন্ধ হয়ে যায়। সাকি অনেকক্ষণ ধরে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু যতই চেষ্টা করুক দরজাটা খুলছিল না। অবশেষে দরজাটি খুললে সাকি ভেতরে তাকিয়ে দেখে তার শেষ বন্ধুটিও মারা গেছে। এবার সাকি নিজের জীবন নিয়ে ভীষণ ভয় পেয়ে যায়। সে দ্রুত মেরি গো রাউন্ডের কাছে দৌড়ে যায়। সেটি চালু করে একটি ঘোড়ার উপর বসে পড়ে, কারণ সে জানতো সকাল পর্যন্ত সেখানে থাকতে পারলে হয়তো অভিশাপ থেকে বাঁচতে পারবে। কিন্তু হঠাৎ আবার পার্কের আলো নিভে যায়। চারিদিকে একটি অদ্ভুত শব্দ হতে থাকে। সাকি তখন বুঝতে পারে সে এই অভিশাপ থেকে সহজে পালাতে পারবে না। সে মেরি গো রাউন্ড থেকে নেমে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই তার পা একটি ছবির সঙ্গে ধাক্কা খায়। সাকির নিচে তাকিয়ে বুঝতে পারে এটি সেই একই ছবি যা সে মূল সুইসের ঘরে দেখেছিল। ছবিতে তার সব বন্ধুর মুখ বিকৃত ছিল, শুধু সাকির মুখটি স্বাভাবিক ছিল। কিন্তু এবার ছবিটির দিকে তাকিয়ে সাকি দেখতে পায় তার নিজের মুখটিও বিকৃত হয়ে গেছে। সে কিছু বুঝে ওঠার আগে ইউকি তার হাত ধরে ফেলে, আর ইউকি ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। এরপর দৃশ্য হঠাৎ বদলে যায়। কিছুক্ষণ পর সাকির জ্ঞান ফিরে আসে। চোখ খুলে সে নিজেকে একটি হাসপাতালের ভেতরে দেখতে পায়। সাকি কিছুই বুঝতে পারে না। তার মনে প্রশ্ন জাগে, এতক্ষণ যা ঘটেছে সব কি সত্যি ছিল, নাকি সবটি ছিল একটি স্বপ্ন? আর সে এই হাসপাতালেই বা কেন? উত্তর খুঁজতে সাকি জানালার বাইরে তাকায়, আর তখনই সে বুঝতে পারে এই হাসপাতালটি সেই একই পার্কের ভেতরে। সাকি চুপচাপ বসে ভাবতে থাকে, আমি তো ইউকির বন্ধু ছিলাম, তাহলে আমি কেন এই অভিশাপের শিকার হলাম? এই প্রশ্নের উত্তর জানতে গল্প আবার 3 বছর আগের সময়ে ফিরে যায়। সেখানে ইউকি ভীষণ কষ্ট পেয়েছিল, কারণ মেয়েরা তাকে সেই ভয়ঙ্কর চ্যালেঞ্জ দিয়েছিল। ঠিক তখন সাকি তার কাছে আসে। সাকি তাকে বলে সবাইকে খুশি করতে আর তাদের দলে থাকার জন্য তোমাকে এই চ্যালেঞ্জ নিতে হবে না। ইউকি তখন রাজি হয়ে যায়, কিন্তু এরপর সে সাকিকে বলে, তাহলে তুমি এখন আমার সঙ্গে থাকো, ওদের সঙ্গে যেও না। ইউকি আরো বলে, তাহলে আমি এখানে একা থাকবো না, আর তোমারও ওই নকল মেয়েদের সঙ্গে থাকার দরকার নেই। কিন্তু সাকি তাকে বলে, সেটা সম্ভব না। আমি যদি তোমার মতো সবার থেকে আলাদা হয়ে থাকি তাহলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি স্কুলে তোমার মতো বিরক্তিকর মেয়ে হিসেবে পরিচিত হতে চাই না। সাকির এই কথাগুলো ইউকিকে ভীষণ কষ্ট দেয়, আর তখনও ইউকি সিদ্ধান্ত নেয় সে যে কোনোভাবেই হোক ওই দলের অংশ হবে। এই কারণে সে শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে। অর্থাৎ ইউকি শুধু অন্য মেয়েদের চাপের কারণে চ্যালেঞ্জটি নেয়নি, সাকির কথাও তাকে সেই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিল। আর সেই চ্যালেঞ্জই শেষ পর্যন্ত ইউকির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আর ইউকি এবার সাকির উপরও এই অভিশাপ চাপিয়ে দিতে চায়। বর্তমানে ফিরে এসে সাকি বুঝতে পারে এবার তার মৃত্যুও হয়তো নিশ্চিত। ঠিক তখনই সেই রাতের ভয়ঙ্কর সুর আবার শোনা যেতে শুরু করে। সুর যত জোরালো হতে থাকে সাকি ততই বুঝতে পারে ইউকি তার আরো কাছে চলে আসছে, আর সে তাকে মেরে ফেলতে চায়। ভয়ঙ্কর এই মুহূর্তেই সিনেমাটি শেষ হয়। সাকিও শেষ পর্যন্ত ইউকির হাত থেকে পালাতে পারে না। তবে ইউকিটি কিভাবে সাকিকে হত্যা করেছিল সেটা সিনেমায় দেখানো হয়নি। আর এইভাবে একটি ভয়ঙ্কর ও রহস্যময় সমাপ্তির মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।